রিনা এবং মিনা দুই যমজ বোন ছিল। আর রিনা আকাশ নামে এক ছেলেকে পছন্দ করত। তাই আকাশের পরিবার একদিন রিনাকে দেখতে আসে। সেখানে এসে রিনার বাবা মা আকাশের ছোট ভাই সুরেশের জন্য রিনার যমজ বোন মিনাকে পছন্দ করে। তাই তারা ঠিক করে রিনা এবং মিনা দুই যমজ বোনের সঙ্গেই তারা তাদের দুই ছেলের বিয়ে দেবে। আমরা আপনার বড় মেয়ে রিনাকে দেখতে এসেছিলাম, কিন্তু রিনাকে দেখতে এসে আপনাদের যমজ ছোট মেয়ে মিনাকেও আমাদের পছন্দ হয়ে গেছে। তাই আমরা ঠিক করেছি আমাদের দুই ছেলের সঙ্গে আপনার দুই যমজ মেয়ের বিয়ে দেবো। আর তাছাড়া আমার বাড়িতেও কিন্তু দুই যমজ মেয়ে আছে, তাই আপনার মেয়েদের আমাদের বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হবে না। আসলে আমরাও আপনাদেরকে এই কথাই বলবো ভাবছিলাম। আমাদের দুই যমজ মেয়ে যদি একই বাড়িতে বিয়ে করে যায় তাহলে তো এর চেয়ে আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। আর আপনাদেরও যে দুই যমজ মেয়ে আছে শুনে কিন্তু সত্যি খুব খুশি হলাম। এভাবে রিনা এবং মিনার বাবা মা সেই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু মিনা কিছুতেই রিনার সঙ্গে একই শ্বশুর বাড়িতে বিয়ে করে যেতে চায় না। সে শুধুমাত্র বাবা মায়ের কথা শুনি বিয়েতে রাজি হতে বাধ্য হয়। এভাবেই দেখতে দেখতে খুব তাড়াতাড়ি রিনা এবং মিনা দুই যমজ বোনের সঙ্গে আকাশ এবং সুরেশ দুই ভাইয়ের বিয়ে হয়। কিন্তু রিনা একদিকে ঘরের কাজকর্মে ভীষণই পারদর্শী ছিল, অন্যদিকে মিনা সেরকম ভাবে কিছুই রান্নাবান্না করতে পারত না। তবে মিনা এবং রিনার মধ্যে গুণগত স্বভাবগত পার্থক্য থাকলেও তারা দুই যমজ বোন দেখতে একেবারে একই রকমের ছিল। তাদেরকে সহজেই কেউ শনাক্ত করতে পারত না। অন্যদিকে তাদের দুই যমজ ননদ সোনালী এবং সুপর্ণা দুই যমজ বোন হলেও তাদের গায়ের রঙের মধ্যে সামান্য তফাৎ ছিল, তাই খুব সহজেই তাদের দুজনকে শনাক্ত করা যেত। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রিনা সবার জন্য পোলাও, মাছ মাংস, বিরিয়ানি ইত্যাদি রান্না করে। কিন্তু মিনা সেদিন সবার জন্য শুধুমাত্র পায়েস রান্না করে, কারণ সে সেরকম কিছুই রান্না বান্না করতে পারে না। এভাবে রান্নাবান্না করার পর দুই বোন যখন সবাইকে খাবার পরিবেশন করে তখন একই পায়েস কোথায় মিষ্টি হবে তা নয়, পায়েস তো পুরো নুনে পুড়িয়ে ফেলেছ। তোমার বড় বোনকে দেখো তো কি সুন্দর পোলাও, মাংস আরো কত কিছু রান্না করলো, আর তুমি সামান্য একটু পায়েস রান্না করতে পারছো না ছোট বৌমা। এমন কথা শুনে মিনার খুবই রাগ হয়। তাই সে মনে মনে তার বড় বোন রিনার উপর খুবই চটে যায়। এমন সময় তাদের ননদ সোনালী বলে, বা বড় বৌদি, তোমার হাতে রান্না তো খুব ভালো। বড় বৌদি, তুমি আমাকে বেশি করে পোলাও আর মাংস দাও, আমার খেতে খুব ভালো লাগছে। কিরে বোন, আমার খেতে ভালো লেগেছে মানে তোরও খুব ভালো লাগছে? আরে শুধু মাংস দিয়ে পোলাও খেলে হবে? তোমরা মাছ ভাত আর অন্যান্য আইটেম গুলো কখন খাবে? আমি তো তোমাদের জন্য অনেক কিছু রান্না করেছি, সবকিছু কিন্তু একটু একটু করে টেস্ট করতে হবে। ছোট বৌদির হাতের পায়েস খাওয়ার পর আমার মনে হচ্ছে মুখে স্বাদটাই পুরো চলে গেল। তাই মুখে স্বাদ বদলানোর জন্য তুমি যা যা রান্না করেছো আমি সব একাই শেষ করে নিতে পারবো। এভাবেই রিনা এবং মিনার দুই যমজ ননদ রিনার খুবই প্রশংসা করে, আর তারা মিনাকে ভুলভাল কথা শোনায়। তাই মনে মনে মিনা ভীষণ পরিমাণে রেগে যায়। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে মিনা রিনার ঘরে গিয়ে বলে, তুই তো খুব ভালো করে জানতিস আমি রান্না বান্না করতে পারি না, তাহলে তুই কেন আমাকে একই শ্বশুর বাড়িতে বিয়ে করার জন্য বাধ্য করলি? আমি তো বিয়ে করতেই চাইছিলাম না, তোর জন্য আজকে আমাকে শ্বশুর বাড়ির সবার সামনে ছোট হতে হলো। তোরা তো ভালো ভালো রান্না বান্না করার কি দরকার ছিল? এটা তুই কি বলছিস মিনা? আমরা দুজন যমজ বোন, আমরা সব সময় ছোটবেলা থেকে একসঙ্গে খেয়েছি, পড়েছি, আমাদের একই শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে, সেটা তো খুব ভালো কথা। আর তুই রান্না করতে পারিস না এটা কোনো ব্যাপার নয়, আমি তোকে ঠিক রান্না শিখিয়ে দেব। একদম চুপ কর, তুই আমাদের দুই যমজ ননদকে নিজের দলে ভিড়িয়ে নিয়েছিস। ওরা আমাকে কিভাবে সবার সামনে অপমান করলো। কোথায়, তুই তো আমার হয়ে পায়েসটা রান্না করে দিতে পারতিস। যদি তুই আমাকে দরকারে সাহায্যই না করতে পারিস তাহলে আর যমজ বোন কিসের হলি? এভাবেই মিনা রিনাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে এভাবেই দু একদিন কাটে, কিন্তু সোনালী এবং সুপর্ণা দুই যমজ ননদ সবসময় তাদের বড় বৌদি রিনার প্রশংসা করে, আর যা দেখে মিনা একেবারে হিংসায় জ্বলে ওঠে। এমনই একদিন, তোমরা দুজনে তো যমজ বোন, তাহলে কেন তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো বলো তো? কই, আমরাও তো যমজ বোন, আমার আর আমার বোনের মধ্যে কত মিল দেখো। আমরা দুজনে দুজনকে ছেড়ে থাকতেই পারি না। থাক, অনেক হয়েছে। ভালো যমজ বোন হওয়ার জন্য জ্ঞান দিতে হবে না, তুমি বরং নিজের কাজ করো। যেই থেকে শ্বশুর বাড়িতে এসেছি তোমাদের কারো না কারো জ্ঞান শুনেই যাচ্ছি।
ঠিক আছে ছোট বৌদি, আমার কথা তোমার খারাপ লেগে থাকলে সরি। আচ্ছা বড় বৌদি, বলছি যে তোমার ড্রেসিং সেন্স আমার খুব ভালো লাগে। আমার আর সুপর্ণার কলেজে ফেস্টিভ্যাল আছে, তাই তোমার থেকে কিছু জামা কাপড় নিতে এসেছিলাম। তুমি আমাদের দুই বোনকে ম্যাচিং ম্যাচিং জামা কাপড় দাও। এই বলে সোনালী এবং সুপর্ণা দুজনে মিলে রিনার ওয়ার্ড্রপ খুলে জামা কাপড় দেখতে শুরু করে, কিন্তু তারা দুজনে মিনাকে কোনো পাত্তা দেয় না, যার ফলে মিনার খুবই রাগ হয়। তাই সে তখনই নিজের ঘরে চলে যায় আর মনে মনে নানান রকম ভাবনা চিন্তা করতে থাকে। আমার যমজ বোনের সঙ্গে আমার মিল নেই বলে সোনালীর বড্ড বেশি জ্বালা ধরছে। এবার আমিও দেখাচ্ছি ওর যমজ বোনের সঙ্গে কিভাবে ওর মিল থাকে। এমনই ভাবনা চিন্তা করে মিনা মনে মনে একটা ফোন দিয়ে আটে। কিছুক্ষণের মধ্যেই মিনা একটা কুর্তি নিয়ে সুপর্ণার ঘরে যায়, আর মিনা ঠিক রিনার মতো করে নম্র ভদ্রভাবে সুপর্ণার সঙ্গে কথা বলে। সে একেবারে রিনার মতো করে সুপর্ণার সঙ্গে ব্যবহার করে। আর যেহেতু মিনা এবং রিনা ঠিক একই রকম দেখতে, তাই সুপর্ণা একেবারেই মিনাকে শনাক্ত করতে পারে না। সুপর্ণা, আসলে আমি সোনালীর সামনে তোমাকে কিছু বলতে পারলাম না। এই দেখো, আমি তোমার জন্য অন্য একটা সুন্দর দেখতে কুর্তি এনেছি। আসলে সোনালীর গায়ের রংটা তোমার থেকে একটু উজ্জ্বল বেশি, তাই ওকে যে জামা কাপড় পরলে ভালো লাগবে, তোমাকে সেই একই জামা পরলে কিন্তু একটুও ভালো লাগবে না। মানে তুমি বলতে কি চাইছো বৌদি, আমাকে দেখতে খুব খারাপ? কিন্তু আমাকে আর সোনালীকে তো একই রকমের দেখতে, তাহলে আমি খারাপ হলে সোনালীও খারাপ হবে? সোনালী আর আমি ছোটবেলা থেকে একই রকমের জামা কাপড় পরে এসেছি, সবাই তো সবসময় আমাদের খুব প্রশংসা করে। আমি তোমার কথা বুঝতে পারছি, আসলে ছোটবেলা থেকে তোমাদেরকে যারা কমপ্লিমেন্ট দিয়েছে তারা আসলে সোনালীকে কমপ্লিমেন্ট দিয়েছে, তোমাকে নয়। কিন্তু দেখো, মিনা আর আমিও তো যমজ বোন, কিন্তু মিনা যখন যা পরে ওকে ভালো লাগে, আমাকে ওই একই জামা কাপড়ে দেখতে ভালো লাগে না। সবাই শুধু ওরই প্রশংসা করে, তাই জন্য আমি নিজের জন্য অন্য স্টাইল চুজ করেছি। এভাবে মিনা নিজের কথার জালে সুপর্ণাকে ফাঁসাতে শুরু করে। আর যেহেতু সত্যি সুপর্ণার চেয়ে সোনালীর গায়ের রং বেশি উজ্জ্বল, তাই সোনালী খুব সহজেই সুপর্ণার জালে ফেসে যায়। তুমি আমাকে যেরকম পোশাক পরতে বলবে আমি সেরকমই পোশাক পরবো। আর তুমি ঠিকই বলেছো, সবাই আসলে সোনালীর সৌন্দর্যকেই প্রাধান্য দেয়, আমাকে কেউ সেভাবে পাত্তাই দেয় না। এতদিন আমি এই বিষয়টা ভেবে দেখিনি। আচ্ছা বেশ, আমি বিয়ের আগে খুব জিন্স টপ পরতাম, তাই আমি শ্বশুর বাড়িতে আসার সময় অনেক কিছু মডার্ন ড্রেস নিয়ে এসেছি। তুমি তোমার কলেজে ফেস্টিভ্যালে ওই ড্রেসগুলো পরতে পারো, দেখবে সোনালীর থেকে তুমি আরো অনেক বেশি প্রশংসা পাবে। এই কথা শুনে সুপর্ণা রাজি হয়ে যায়। আসলে মিনা শুধুমাত্র সুপর্ণা এবং সোনালী দুই যমজ বোনের মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সুপর্ণা তাই একটুও ধরতে পারে না। কিছুক্ষণের মধ্যেই মিনা সুপর্ণাকে নিজের ঘরে নিয়ে যায় আর তাকে ক্রপ টপ, ব্যাকলেস ড্রেস, ওয়ান পিস ইত্যাদি দেখাতে শুরু করে। সুপর্ণা সেই ড্রেসগুলোর মধ্যে থেকেই একটা খোলামেলা পোশাক পছন্দ করে নেয়। অন্যদিকে সোনালী তার বড় বৌদি রিনার দেওয়া সুন্দর একটা শাড়ি পরে কলেজে চলে যায়। কলেজে যাওয়ার পর সুপর্ণাকে দেখে সোনালী ভীষণই অবাক হয়। এ কি সুপর্ণা, তুই এসব কেমন পোশাক পরেছিস? তুই তো বড় বৌদির কাছ থেকে শাড়ি নিয়েছিলি, তাহলে হঠাৎ করে এরকম ওয়েস্টার্ন ড্রেস পরলি কেন? এই সমস্ত খোলামেলা জামা কাপড় পরতে তোর একটু লজ্জা করলো না? কেন রে, তুই নিজেকে কি ভাবিস তোকেই সবার থেকে বেশি সুন্দর দেখতে? দেখ আমার ড্রেসটা দেখ, সবাই আজকে আমার খুব প্রশংসা করছে। আর তাছাড়া আমাকে শাড়ি পরলে মানায় না, আমাকে এরকম ড্রেস পরলেই দেখতে ভালো লাগে। এই বলে সুপর্ণা সেখান থেকে চলে যায়। কিন্তু সুপর্ণাকে এরকম মডার্ন ড্রেস পরে থাকতে দেখে কলেজের অনেক ছেলেরাই তার সঙ্গে বন্ধুত্ব করতে আসে। সবাই মিলে সুপর্ণার অনেক অনেক প্রশংসা করে, তাই সে আনন্দে একেবারে লাফিয়ে ওঠে, কারণ সে জীবনে প্রথমবার সবার কাছে এত প্রশংসা পায়। সেদিন যখন সুপর্ণা বাড়ি ফিরে আসে, মিনা তখনই রিনা সেজে সুপর্ণার ঘরে চলে যায়। বড় বৌদি, আমি তোমার কথা না শুনলে এত প্রশংসা জীবনেও পেতাম না। তুমি জানো, কলেজে আজকে সব ছেলেরাই আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিল, আর তার মধ্যে থেকে সুরজ নামের একটা ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি কি একটু আমাকে হেল্প করবে বৌদি? আমি ওই ছেলেটাকে বিয়ে করতে চাই। আজকে প্রথমবার আমি এত হ্যাপি ফিল করছি। এই কথা শুনে মিনা মনে মনে খুবই খুশি হয়, কারণ মিনা বুঝতে পারে এবার তার প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। তাহলে শোনো, তোমাকে প্রত্যেকদিন সুন্দর সুন্দর মডার্ন ড্রেস পরে এদিক ওদিক বেরোতে হবে, মডার্ন মেয়েদের মতো সিগারেট খেতে হবে, ক্লাবে যেতে হবে, তাহলে সব ছেলেরা তোমাকে খুব পছন্দ করবে আর তোমার রূপ দেখে তোমাকে বিয়ে করে নেবে।
এভাবে সেদিন থেকে সুপর্ণা মিনার কথা অনুযায়ী প্রত্যেকদিন মডার্ন ড্রেস পরে বন্ধুদের সঙ্গে ক্লাবে যায়। এভাবে সিদে সাদা কুর্তি চুড়িদার পরা সোনালীর যমজ বোন সুপর্ণা ধীরে ধীরে অনেক বদলে যায়। পাড়া প্রতিবেশী সুপর্ণার মধ্যে এরকম পরিবর্তন দেখে সোনালীকেও অনেক খারাপ খারাপ কথা বলে। হায় রে হায়, আমার মেয়েটার এরকম অবস্থা কি করে হলো? তোকে কতবার বারণ করেছি ওই লোফার ছেলেটার পাল্লাই পড়িস না, কিন্তু তুই আমার কথা শুনলি না। দেখ মা, আমরা সবাই তোর ভালো চাই, তুই একটু বোঝার চেষ্টা কর। সুপর্ণা কোনো কথা শুনতে চায় না। সে সবার উপর চিৎকার করে আবার বাড়ি থেকে বেরিয়ে যায়। এমন সময় রিনা খুব ভালো মতোই বুঝতে পারে এই সমস্ত কাণ্ড মিনা ঘটিয়েছে, কারণ সুপর্ণা এখন যে মডার্ন ড্রেসগুলো পরে থাকে সেগুলো সবই মিনার বিয়ের আগে জামা কাপড়। তাই রিনা তখনই মিনার কাছে গিয়ে কথা বলে, বোন তুই এরকম কেন করছিস? আমাদের ছোট ননদকে তুই বিগড়ে দিয়েছিস তাই না? আমি খুব ভালো করে জানি তুই সুপর্ণাকে নিজের মতো এরকম উচ্ছৃঙ্খল বানিয়েছিস, কিন্তু বাড়ির সবাই ভাবছে আমি সুপর্ণাকে বিগড়ে দিয়েছি। তুই নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছিস। সত্যি করে বল, তুই কি করেছিস সুপর্ণার সঙ্গে? আমি যা করেছি বেশ করেছি, তোর কাছ থেকে পারমিশন নিতে হবে কেন? তুই খুব ভালো করে জানতিস আমি অন্য একটা ছেলেকে পছন্দ করতাম, কিন্তু তারপরেও জোর করে শুধুমাত্র তোর জন্য বাবা মা আমার এখানে বিয়ে দিল। রিনা অনেক বোঝানোর চেষ্টা করলেও মিনা কিছুই বুঝতে চায় না। এভাবে আরো কয়েকদিন কাটে, আর একদিন সুপর্ণা যখন সুরজকে বিয়ের প্রস্তাব দেয় তখন তুমি কি পাগল সুপর্ণা? এরকম ছোট ছোট জামা কাপড় পরা সিগারেট খাওয়া মেয়েকে কেউ বাড়ির বউ বানাই? তোমার থেকে তো তোমার যমজ বোন সোনালী অনেক ভালো আর অনেক সুন্দরী আর সুশ্রীও। সোনালীকে বরং আমি আমার বউ বানাতে পারি, কোনো অসুবিধা নেই। এই বলে সুরজ সেখান থেকে চলে যায়। এমন সময় সুপর্ণা বুঝতে পারে সে ভুল করে ফেলেছে, তাই সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। সুপর্ণার এরকম অবস্থা দেখে মিনারও খুব খারাপ লাগে, তাই মিনা নিজের ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দাও সুপর্ণা, আমি এতদিন তোমার বড় বৌদি সেজে তোমাকে একেবারে বিগড়ে দিয়েছি। তোমার বড় বৌদির এতে কোনো দোষ নেই, তুমি আবার আগের মতো ভালো হয়ে যাও। আসলে তোমাকে এরকম খারাপ উপদেশ দেওয়া আমার উচিত হয়নি। সোনালী প্রত্যেকদিন তোমার কথা ভেবে কান্নাকাটি করে। ভাগ্যিস আমি রিনার সঙ্গে এই বাড়িতে বিয়ে করেছিলাম, না হলে আমার অবস্থা হয়তো তোমার মতোই হতো। এভাবে সুপর্ণা সোনালীর কাছে ক্ষমা চেয়ে নেয়, তাই সুপর্ণা আগের মতো উচ্ছৃঙ্খল জীবনযাপন করে না। অন্যদিকে মিনা এবং রিনার মধ্যেকার মনোমালিন্য মিটে যায়। রেশমি, শ্বেতা এবং অর্পিতা 3 বন্ধু ছিল। তারা বিলাসপুরে থাকতো। তাদের কারোরই বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই তারা চাইলেও অনেক কিছু করতে পারতো না। তাদের অনেক রকমের জামা পরতে ইচ্ছা করলেও তারা পরতে পারতো না। তারা পুরানো জামা নতুন নতুন স্টাইলে বানিয়ে পরতো। তাদের 3 জনেরই খুবই ইচ্ছা করত শহরে যাবে এবং নামি দামি ডিজাইনার গাউন পরবে, লেহেঙ্গা পরবে, কিন্তু তা আর কিছুতেই হয়ে উঠতো না। একদিন তারা 3 জন গল্প করছিল, এইভাবে আর কতদিন কাটবে বলতো? যা চাইছি কিছুই হচ্ছে না, এখানে একটা ভালো কাজও পাওয়া যাচ্ছে না, এরকম করে মনের ইচ্ছাগুলোকে মেরে ফেলতে হচ্ছে। আমি ভাবছি এবার শহরে যাব, এখানে থাকতে আর ভালো লাগছে না রে। শহরে গিয়ে একটা ভালো কাজ খুঁজতে হবে। তুই যদি যাস তাহলে আমিও যাব, মাকে বলে রাজি করিয়ে দেব। আমি শহরে কাজ পেলে বাড়িতেও কিছু টাকা পাঠাতে পারবো আর নিজেদের ইচ্ছে মতো শপিং করতে পারবো। নতুন নতুন লেহেঙ্গা পরবো, খুব মজা হবে। অতই সোজা নাকি শহরে গিয়ে চাকরি করে এত কিছু করা? শহরে থাকতে হলে আগে ঘর দেখতে হবে, সেখানকার ভাড়া, খাওয়া দাওয়া, ইলেকট্রিকের বিল সব ম্যানেজ করে তারপর বাড়িতে টাকা পাঠাতে হবে, আর তারপর যা বেঁচে থাকবে তাই দিয়ে আমাদের স্বপ্ন পূরণ হবে। শহরে যাওয়ার আগে এসব কথা বলে ভয় দেখাস না তো। আজব মেয়ে তুই, সবাই স্বপ্ন দেখছি, তুইও দেখ। অর্পিতা তো ঠিকই বলেছে শ্বেতা, আমাদের কোনো রকম পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিতে হবে। কিন্তু আমি ভেবে নিয়েছি আমি শহরে যাবই, এখানে আমার উন্নতি করার উপায় নেই কোনো। তারা নিজেদের মধ্যে শহরে যাওয়া নিয়ে নানান রকম আলোচনা করতে থাকে। তারা তাদের বাড়িতে শহরে যাওয়ার কথা বলে। প্রথমে তাদের বাবা মা বারণ করলেও পরে তারা রাজি হয়ে যায়। 3 বন্ধু অনেক স্বপ্ন নিয়ে শহরে চলে যায়। তারা একটা শাড়ির দোকানে কাজও পেয়ে যায়। তারা নিয়ম করে সপ্তাহে একদিন ঘুরতে বেরোতো। এমনই একদিন ঘুরতে ঘুরতে তারা একটি লেহেঙ্গার দোকান দেখতে পায়। এই দেখ কি সুন্দর লেহেঙ্গা, আমার তো দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। একবার চল না, কিনতে না পারলেও একবার ছুঁয়ে তো দেখতে পারবো, প্লিজ চল। আমাদের কাছে কিন্তু অত টাকা নেই, এটা মাথায় রেখে দোকানে ঢুকবি।
কিছু কেনার কথা মাথায়ও আনবি না, ঠিক আছে? তো সবসময় এমন ঠাকুমাগিরি না করলেই হয় না? অদ্ভুত মেয়ে একটা। তোর ইচ্ছা করে না এত সুন্দর লেহেঙ্গা পরতে? তা করে, কিন্তু অর্পিতার কথা শেষ হওয়ার আগেই শ্বেতা আর রেশমি তাকে ধরে টানতে টানতে লেহেঙ্গার দোকানে নিয়ে যায়। সেখানে গিয়ে তাদের মনে হচ্ছিল তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। তাদের খুশি যেন আর ধরছিল না। তিনজনেই সব লেহেঙ্গা নিয়ে ট্রায়াল করতে থাকে আর ট্রায়াল রুমের আয়নায় ছবি তুলতে থাকে। অর্পিতা একটা খুব সুন্দর লেহেঙ্গা পরে। সেটা তার এতটাই পছন্দ হয়েছিল যে সে সেটা কিছুতেই খুলতে চাইছিল না। এই অর্পিতা, এই এবার খোল এটা। দোকানের লোক এসে দেখলে একগাদা কথা শুনিয়ে যাবে। এমনিতেই অনেকগুলো পড়েছি, কোনোটাই নেব না আমরা। চল এবার। হ্যাঁ, সেটা ঠিক বলেছে। আর বেশিক্ষণ এখানে থাকতে হলে আমাদেরকে লেহেঙ্গা কিনতে হবে, আর না হলে এরা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। অর্পিতা কিছু বলে না, সে যেন কি একটা ভাবতে থাকে। তিন বন্ধুর মধ্যে অর্পিতা সবচেয়ে বুদ্ধিমতী ছিল। তার মাথায় একটা বুদ্ধি আসে। সে রেশমিকে জিজ্ঞাসা করে, তুই দোকানের শাড়িগুলোতে দাম বসাস না? যেই পেনটা দিয়ে লিখিস ওটা তোর কাছে আছে? আর প্রাইস ট্যাগগুলো আছে তো? ওগুলো তো তোর কাছেই থাকে, তাই তো? আর শ্বেতা, তোর কাছে কাঁচি আছে তো? আর নাইলনের সুতো? হ্যাঁ, আমাদের কাছে আছে তো। কিন্তু তুই কি করবি এগুলো নিয়ে? এসব কেন লাগবে তোর? তাড়াতাড়ি বল। এই অর্পিতা, আমি এই লেহেঙ্গাটা পরে আছি, তার দাম 10,000 টাকা। এই প্রাইস ট্যাগটাকে আলতো করে খুলে এখানে আমি 2,000 টাকার ট্যাগ বসাবো। ট্যাগ খোলা আর বসানোর কাজ আমার, আর বাকি তোরা বুঝে গেছিস তোদেরকে কি কি করতে হবে। কিন্তু যদি ধরা পড়ে যায় তখন কি হবে? যদি ঠিকভাবে স্টিকারগুলো লাগাতে না পারিস তখন আমাদেরকে তো পুলিশে দেবে। চুপ কর, কিচ্ছু হবে না। এখানে সিসি ক্যামেরা নেই, আমি দেখে নিয়েছি। আর আমরা তো দাম দিয়েই কিনবো। তোরা তোদের পছন্দ মতো লেহেঙ্গা নিয়ে আয় তাড়াতাড়ি। যেমন কথা তেমনই কাজ। তারা যে যার পছন্দ মতো লেহেঙ্গা নিয়ে আসে। অর্পিতা তার হাতের কারিগরি ব্যবহার করে সবকটা লেহেঙ্গা থেকে প্রাইস ট্যাগ খুলে ফেলে। রেশমি তাতে একদম অবিকল আগের প্রাইস ট্যাগের মতো করে দাম লিখে দেয় এবং অর্পিতা ট্যাগগুলোকে কার্ডে আটকে দেয় এবং সে তার ট্যাগগুলো নাইলনের সুতো দিয়ে বেঁধে আবার লেহেঙ্গাগুলোতে লাগিয়ে দেয়। তারা নিজেদের কাজ কমপ্লিট করে ক্যাশ কাউন্টারে চলে যায়। দাদা, এই লেহেঙ্গাগুলোর একটু বিল করে দিন তো। এই নিন 5,000 টাকা। একটু দেখে প্যাক করবেন, আবার কোনো অনুষ্ঠানে পড়লে এখান থেকে লেহেঙ্গা কিনবো। কিন্তু ম্যাডাম, এখানে তো সবকটা লেহেঙ্গা 5,000 টাকার বেশি দামি। আপনি তো মোট 3টের জন্য মাত্র 5,000 টাকা দিলেন, আরো টাকা লাগবে তো। আপনি এভাবে দোকানদারি করছেন? ছি, একবার সবকটার দাম দেখুন তো ভালো করে। কম কেন দিতে যাব? যা আছে তাই তো দিচ্ছি। কিন্তু ম্যাডাম, আমি তো সব দাম বসাই, আমি জানি এগুলো এত সস্তা নয়। এই তোরে চল, এখান থেকে নেব না আমরা কিছু। এরা নিজেরা নিজেদের জিনিসেরই ঠিকভাবে দাম জানে না। আর তাছাড়াও এভাবে অপমানিত হওয়ার থেকে কিছু না নেওয়াই ভালো। রাজের সবকটা লেহেঙ্গার প্রাইস ট্যাগ চেক করে। সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না। এ কি, এত কম দাম কিভাবে? আমাদের দোকানে এত কম দামেরও মাল থাকে, আর আমি নিজেই তো দাম বসাই। এত কম বসিয়েছি বলে আমার তো মনে পড়ছে না। কি জানি বাবা, প্রাইস ট্যাগের হাতের লেখাটাও তো একদম দোকানের মালকিন যেরকম লেখেন ওরকমই, তাহলে হয়তো এত কম দামি হবে, আমি হয়তো লক্ষ্য করিনি। শেষমেশ রাজেশ তাদেরকে 25,000 টাকার লেহেঙ্গা 5,000 টাকায় দিয়ে দেয়। তিন বন্ধু লেহেঙ্গা কিনে খুব খুশি হয়ে বাড়ি চলে যায়। তারপর থেকে তাদের লোভ আরো বেড়ে যায়। তাদের তিনজনের চালাকি আর হাতের কাজ আরো নিখুঁত হতে থাকে। তারা শুধু এমন দোকানে যেত যেখানে সিসি ক্যামেরা নেই। এমনই একদিন তারা একটি অন্য দোকানে যায়, কিন্তু বাইরে থেকে বোঝা না গেলেও সেখানে সিসি ক্যামেরা ছিল। তোরা এদিক ওদিক বেশি ঘুরবি না, ঠিক আছে? এখানে সিসি ক্যামেরা আছে। চেষ্টা করবি যেন তোদের মুখ কোনো ক্যামেরাতে দেখতে পাওয়া না যায়। আর কোনো রকমের বোকামি করবি না, ঠিক আছে? একটা ভুলের জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখানকার সব জিনিসেরই তো অনেক দাম। আমরা প্রাইস ট্যাগ চেঞ্জ করলেও তো বেশি কমাতে পারবো না। আর অত টাকা তো আমাদের নেই। তাহলে কি করবি? তাহলে কি এখান থেকে চলে যাবি? চলে যাবো কেন? এখানে সব ফেমাস ডিজাইনের লেহেঙ্গা আছে, নিতে তো আমাদেরকে হবেই। আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু এটা একটু রিস্কি। তোরা যদি পারিস তাহলে আমি বলবো। বল বল, তাড়াতাড়ি বল। রেশমি, এখানকার ক্যাশ কাউন্টারে ছেলেটাকে ব্যস্ত রাখবে কথা বলে, আর আমি সেই সুযোগে সিসি ক্যামেরা আর কম্পিউটারের সাথে কানেক্ট করা তারগুলো কেটে ফেলবো। আর তখনই শ্বেতা, তুই খুব সাবধানে আমাদের 3টে পছন্দ করা লেহেঙ্গা নিয়ে এই একটা কিনলে 2টো ফ্রির কাউন্টারে রেখে দিবি, ঠিক আছে? তোরা পারবি তো?
তাহলে আমরা একটার সঙ্গে দুটো লেহেঙ্গা ফ্রিতে পেয়ে যাব। রেশমি আর শ্বেতা অর্পিতার কথায় রাজি হয়ে যায়। তারা তিনজন তিন দিকে চলে যায়। রেশমি যায় ক্যাশ কাউন্টারের ছেলেটির কাছে আর ভুলভাল ভাবে তাকে বেখেয়াল করার চেষ্টা করতে থাকে। আচ্ছা দাদা, আমার কয়েকটা প্রশ্ন ছিল। আমি আসলে শপিং করার আগে দোকানের সবকিছু জেনে নিয়ে শপিং করি, ছোটবেলার অভ্যাস আমার। আমি কি জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই জিজ্ঞাসা করুন। আমি তো আপনাদের সাহায্য করার জন্যই বসে আছি। কি জানার আছে বলুন। আপনাদের দোকানে এসি আছে তো? এগুলো কোন কোম্পানির? সব কোম্পানির এসি আমার স্যুট করে না, অ্যালার্জি হয়। আর আপনাদের লেহেঙ্গাগুলো কোন গাড়িতে করে আসে? আপনাদের সব জিনিস কোনটা কোন কাউন্টারে থাকবে সেটা কে ঠিক করে? আপনি? এ কি পাগল মেয়ে রে বাবা, এসব আবার কেউ জানতে চায় নাকি? তাও বলেই দিই, কাস্টমারকে রাগানো যাবে না, বিক্রি হলে তো আমি কমিশন পাবো। নীলেশ আর রেশমি কথা বলতে থাকে আর সেই সুযোগে খুবই চালাকি করে অর্পিতা কম্পিউটারের তারগুলো কেটে ফেলে। এর ফলে কোনো সিসি ক্যামেরার ফুটেজই আর দেখা যায় না। আর তখনই সে তার তিনটে দামি লেহেঙ্গা নিয়ে একটা কিনলে দুটো ফ্রির কাউন্টারে রেখে আসে। তারা তার আগে একটা লেহেঙ্গার প্রাইস ট্যাগ পাল্টে অনেক কম করে দেয়। সব কাজ হয়ে যাওয়ার পর তারা কাউন্টারে আসে, কিন্তু নীলেশ তখন রেশমিকে দেখে এত মুগ্ধ হয় যে সে আর বেশি কথা বাড়ায় না। এভাবে সেদিন তারা ৪৫,০০০ টাকার লেহেঙ্গা ৩,০০০ টাকায় নিয়ে যায়। এভাবে তিন বন্ধুর লেহেঙ্গা শপিং চলতে থাকে। কিন্তু সেদিন তাদের চুরির জন্য নীলেশের চাকরিটা চলে যায়। কাজ ঠিক করে না করার জন্য সবাই নীলেশকে দোষারোপ করে। নীলেশ একটু হলেও বুঝতে পারে রেশমির ভুলভাল প্রশ্নের সাথে তাদের কাউন্টারের গোলমালের কোনো সম্পর্ক আছে। কিছু তো ব্যাপার আছেই, আমাকে খুঁজে বের করতেই হবে। ওই মেয়েগুলোর জন্য আমার চাকরি চলে গেল, ওদেরকে আমি শাস্তি করেই ছাড়বো, যেভাবেই হোক। এভাবেই নীলেশ শহরের প্রায় সবকটা লেহেঙ্গার দোকানে নজর রাখতে থাকে, এই আশায় যে কোনো না কোনো দিন সে ওই তিন বন্ধুকে খুঁজে পাবেই। এরকম ভাবে বেশ অনেকদিন কাটে। নীলেশ প্রায় হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু একদিন হঠাৎ করে সে তিন বন্ধুকে একটি লেহেঙ্গার দোকানের দিকে যেতে দেখে। কোনো রকম দেরি না করে সে আড়াল করে তাদের পিছু নেয় এবং সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেও সব জানিয়ে দেয়। হে উপরওয়ালা, আজ আমাকে সাহায্য করো। এদের কুকীর্তির জন্য আমি আজ কাজ হারিয়েছি, আর দিনের পর দিন রাস্তায় ঘুরে ঘুরে দোকানে দোকানে এদের উপর নজর রেখেছি। আজ আমাকে এদেরকে হাতে নাতে ধরতেই হবে। তিন বন্ধু যথারীতি দোকানের মধ্যে ঢুকে নিজেদের লেহেঙ্গা চুরি করার প্ল্যান করতে থাকে। আর জামা কাপড়ের আড়ালে দাঁড়িয়ে নীলেশ সমস্ত কিছুই তার ফোনে ভিডিও রেকর্ড করতে থাকে। শোন, আজ আমরা সবচেয়ে ঝুঁকির কাজটা করব। কেউ নিজের কাজটা ভুলে যাস না যেন। প্রথমে আমি অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করব, আর আমাকে ঘিরে ভিড় জড়ো হলে শ্বেতা কয়েকটা লেহেঙ্গা নিয়ে আমার ব্যাগে ঢুকিয়ে দিবি। রেশমি সবাইকে অ্যাম্বুলেন্স ডাকতে বলবে। আর আমি তখন বলবো, ম্যাডাম ওনার ব্যাগটা তো এখানেই রয়ে গেছে, ওই ব্যাগটা রেশমি নেবে, আর তোরা দুজনে অ্যাম্বুলেন্সে উঠে যাবি। আর অসুস্থ মহিলার ব্যাগ কেউ চেক করবে না, আর চেক করতে গেলেও রেশমি বাধা দেবে। আর অ্যাম্বুলেন্সে কিছুটা পথ যাওয়ার পর অর্পিতার জ্ঞান ফিরে আসবে। আমরা ওদের অনুরোধ করে মাঝপথে নেমে যাব, সেখান থেকে একসঙ্গে তিনজন মিলে বাড়ি চলে যাব। তাহলে সব রেডি তো? চল আমরা আমাদের পছন্দের লেহেঙ্গাগুলো খুঁজে ফেলি। এই বলে তারা তাদের পছন্দের লেহেঙ্গাগুলো শ্বেতার হাতে দিয়ে চলে যায় এবং অর্পিতা অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে। তখনই সেখানে পুলিশ চলে আসে। তারা তিনজনই খুবই ঘাবড়ে যায়, কিন্তু অর্পিতা একভাবে অজ্ঞান হয়ে থাকার অভিনয় করতেই থাকে। এই যে ম্যাডাম, উঠুন উঠুন, অনেক নাটক হয়ে গেছে, উঠুন। আর এখনই না উঠলে ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করে এখনই ওটার ব্যবস্থা করব। লেডি কনস্টেবল নিয়ে এসেছি, ভালো কথা বলছি, উঠে পড়ুন। এই বলে ইন্সপেক্টর ঘোষ অর্পিতার গায়ে মুখে বেশ কিছুটা জল ঢেলে দেয়। স্যার, আমি কিছু করিনি, আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করছেন কেন? আমাদেরকে যেতে দিন। আপনারা কিচ্ছু করেননি? তাহলে তো ভালোই, কোর্টে গিয়ে বলবেন এটাই, আপনাদের শাস্তি মকুব হয়ে যাবে। আর আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে আমাদেরকে ডেকে আনা হয়েছে। কে ডেকেছে আপনাকে? আর কোন অভিযোগের ভিত্তিতে আপনি এলেন এখানে? আর কোনো প্রমাণ ছাড়াই আপনি আমাদেরকে এভাবে ধমকাতে পারেন না। এই নিন ইন্সপেক্টর, আপনার প্রমাণ। শুরু থেকে শেষ সব এই ভিডিওতে আছে। এদের জন্য আমার চাকরি গেছে, এদেরকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আমার বাড়িতে 10 জন লোক আমার ভরসায় বসে থাকে, তাদেরকে আমি না খাইয়ে রেখেছি এদের জন্য। এদেরকে নিয়ে যান এক্ষুনি, আর আমি কোর্টে গিয়েও সাক্ষী দিয়ে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। সব শুনে তিন বন্ধু খুবই কাঁদতে থাকে। তারা নিজেদের ভুল বুঝতে পারলেও লেহেঙ্গার লোভ তাদের চায় না। আমাদের আর ডিজাইনার লেহেঙ্গা পরা হবে না রে। এত আশা করে এসেছিলাম যে অর্পিতার বিয়ের লেহেঙ্গাও এখান থেকে নিয়ে যাব, কিন্তু সেটাও হলো না।
পুলিশ তাদের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে চলে যায়। নীলেশের বুদ্ধি দেখে ওই লেহেঙ্গার দোকানের মালিক তাকে চাকরিতে রেখে নেন এবং আগের দোকানের থেকে বেশি মাহিনা দেওয়ার কথা বলেন। ওদিকে কয়েক মাস পর 3 বন্ধু ছাড়া পেয়ে সোজা গ্রামে চলে যায়। তারা সেখানেই তাদের সাদামাটা জীবন কাটাতে থাকে আর কোনোদিনও তারা শহরে যাওয়ার চেষ্টা করে না।